হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আজকে একটা জিকে মক টেস্ট নিয়ে। খুবই গুরুত্বপূর্ণ ১৫টা প্রশ্ন কিন্তু এই মক টেস্টে তোমরা পাবে। বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম, এনটিপিসি, ডব্লিউবিসিএস, রেলওয়ে গ্রুপ ডি এবং এসএসসি এবং ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনে এই সকল প্রশ্নগুলো কিন্তু খুবই হেল্পফুল হবে তোমাদের এই এক্সামগুলোতে। দেরি না করে ক্লাসটি শুরু করছি। তোমরা সম্পূর্ণ ক্লাসটি কিন্তু দেখবে। দেখে নাও আজকের ১ম প্রশ্ন। নাসিক শহর কোন নদীর তীরে অবস্থিত? ৪ টে অপশন আছে। কাবেরী, গোদাবরী, কৃষ্ণা, মহানদী। তোমরা আমাকে কমেন্টে উত্তর জানাবে। নাসিক শহর কোন নদীর তীরে অবস্থিত? দেখো, নাসিক কিন্তু গোদাবরী নদীর তীরে অবস্থিত। নাসিক হচ্ছে মহারাষ্ট্রের একটি শহর। এই গোদাবরী নদী মহারাষ্ট্রতেই আছে। সেই কারণে গোদাবরী নদীর তীরে এই নাসিক শহর তোমরা দেখতে পাবে। সুলতানপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? সম্প্রতি কিন্তু সুলতানপুর জাতীয় উদ্যান নিয়ে একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর সেটে আমি বলেছি। এই সুলতানপুর জাতীয় উদ্যান বা সুলতানপুর ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? ৪ টে অপশন: রাজস্থান, কর্ণাটক, হরিয়ানা, কেরালা। সঠিক উত্তর হচ্ছে হরিয়ানা। দেখো, এই কিছুদিন আগেই সুলতানপুর ন্যাশনাল পার্কেই বলা হয়েছে যে মাইগ্রেটেড বার্ড গুলো আছে, যারা আসে এই মাইগ্রেটেড পরিযায়ী পাখিগুলো, রিপোর্ট অনুযায়ী সেই পরিযায়ী পাখির সংখ্যা কিন্তু এই বছর অনেক কম এসেছে এই সুলতানপুর ন্যাশনাল বার্ড স্যাংচুয়ারিতে। ঠিক আছে? এশিয়ান ওয়াটার বার্ড সেন্সাস রিপোর্ট কিন্তু এই ডেটাটা প্রকাশ করেছিল। এশিয়ান ওয়াটার বার্ড সেন্সাস রিপোর্ট এই ডেটাটা প্রকাশ করেছে, যেখানে বলা হচ্ছে যে গত বছরের তুলনায় তুলনামূলকভাবে পরিযায়ী পাখির সংখ্যা এবার কিন্তু সুলতানপুর জাতীয় উদ্যানে কম এসেছে। এটি হরিয়ানায় আছে। ৩ নম্বর প্রশ্ন। ইউরোপের দীর্ঘতম নদী কি? লংগেস্ট রিভার অফ ইউরোপ। দেখো, ৪ টে অপশন: অ্যামাজন, ভলগা, দানিউব আর রাইন। সঠিক উত্তর হচ্ছে ভলগা। দেখো, এই ভলগা রিভার রাশিয়াতে আছে এবং এই রাশিয়ার এই রিবংস থেকে উৎপন্ন হয়ে এই যে ভলগা রিভার দেখো ক্যাসপিয়ান সিতে কিন্তু এসেছে। এটি হচ্ছে ইউরোপের দীর্ঘতম নদী, ভলগা। ৪ নম্বর প্রশ্ন। অজয় নদী ভাগীরথী বা গঙ্গা নদীর সাথে কোথায় মিশেছে? অজয় নদী ভাগীরথী নদী বা গঙ্গা নদীর সাথে কোথায় মিশেছে? ৪ টে অপশন আছে: কালনা, কাটোয়া, নবদ্বীপ নাকি গেউখালী। সঠিক উত্তর দেখব কাটোয়া। বর্ধমানের এই কাটোয়া শহরে এইখানে কিন্তু অজয় নদীর ভাগীরথী নদীর সাথে মিশেছে। এই তোমরা ছবিতে অজয় রিভারকে দেখতে পাচ্ছ। এটি কাটোয়া বর্ধমানে কিন্তু আছে এবং এখানে এসে এই নদীটি অজয় নদীটি মিশেছে। পরের প্রশ্ন দেখো। দাদরা ও নগর হাভেলি বা দমন দ্বীপের রাজধানীর নাম কি? ৪ টে অপশন: সিলভাসা, দিউ, দমন না দাদরা। খুবই কমন কোশ্চেন, একদম ক্যাপিটাল থেকে এসেছে। সঠিক উত্তর হবে সিলভাসা। দেখো, দমন দিউ বা দাদরা ও নগর হাভেলি এদের ক্যাপিটাল শহর বা রাজধানী কিন্তু সিলভাসা। এরা কেন্দ্রশাসিত অঞ্চল। পশ্চিমবঙ্গের জনঘনত্ব কজন? মানে পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত? ৪ টে অপশন আছে: ৩৮২, ১১০৯, ১০২৯ নাকি ৯৪৭। দেখো, পশ্চিমবঙ্গের জনঘনত্ব হচ্ছে সেকেন্ড লার্জেস্ট ডেনসিটি ওয়াইজ কিন্তু পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থান অধিকার করছে। কোনো কোনো জায়গায় তোমরা ১০২৮ পাবে, কোনো কোথাও আবার ১০২৯ও পাবে। ডেনসিটি অনুযায়ী মানে হচ্ছে পপুলেশন ডেনসিটি অনুযায়ী বিহার কিন্তু একদম প্রথমে। ২০০১-এ বিহারে ৮৮১ জন ছিল পপুলেশন ডেনসিটি। সেটা বেড়ে হয়ে গেছে ২০১১-তে ১১০৬। হাইয়েস্ট পপুলেশন ডেনসিটি কিন্তু বিহারে। সেকেন্ডেই আসছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। ২০০১-এ ছিল হচ্ছে ৯০৩, এখন ২০১১ অনুযায়ী ১১ সেন্সাস অনুযায়ী ১০২৮ বা কোথাও কোথাও ১০২৯ তোমরা পাবে। পপুলেশন ডেনসিটি অনুযায়ী কিন্তু ওয়েস্ট বেঙ্গল সেকেন্ড র্যাঙ্ক করছে।
আর ডেনসিটি কত? 1029 জন বা 1028 জন। পরের প্রশ্ন দেখো, উত্তর পূর্ব রেলওয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? রেলের পরীক্ষায় যারা দিতে চলেছো এনটিপিসি বা গ্রুপ বি, তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। 4টে অপশন আছে, সেকেন্দ্রাবাদ, হাজিপুর, এলাহাবাদ নাকি গোরখপুর। সঠিক উত্তর হচ্ছে গোরখপুর। উত্তরপ্রদেশের গোরখপুর, এটি হচ্ছে উত্তর পূর্ব নর্থ ইস্ট রেলের কিন্তু হেডকোয়ার্টার বা সদর দপ্তর। সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? দেখো, খেলাধুলো রিলেটেড কিন্তু একটা ক্লাস আমি অলরেডি করিয়ে দিয়েছি, তোমরা আমার ভিডিও লিস্টে গিয়ে কিন্তু পেয়ে যাবে। সেখানে কোন ট্রফি বা কোন কোন খেলার টার্ম কি কি খেলার সাথে যুক্ত সেইগুলো কিন্তু আমি ওইখানে দেওয়া আছে, এবং কোন খেলায় কতজন খেলোয়াড় সংখ্যা লাগে সেইটাও ওই ক্লাসে কিন্তু করানো আছে, তোমরা একবার দেখে নেবে ওই ভিডিওটি। 4টে অপশন আছে, ফুটবল, ক্রিকেট, হকি, কবাডি। সন্তোষ ট্রফি ফুটবল খেলার সাথে জড়িত। দেখো, এই যে ট্রফিটা দেখতে পাচ্ছ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের তরফ থেকে, এটি সন্তোষ ট্রফি এবং ফুটবল খেলার সাথে কিন্তু এই সন্তোষ ট্রফি জড়িত। গণদেবতা কার লেখা? 4টে অপশন, মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সঠিক উত্তর হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এই যে গণদেবতা বইটা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আরো অনেক কিছু লেখা আছে, যেমন হাসুলি বাঁকের উপকথা, যেগুলো গুরুত্বপূর্ণ। হাসুলি বাঁকের উপকথা আসে, গণদেবতা আসে, এগুলি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা। পরের প্রশ্ন, মহামান্য নামে কে পরিচিত ছিলেন? 4টে অপশন, বালগঙ্গাধর তিলক, জয়প্রকাশ নারায়ণ, মদনমোহন মালব্য নাকি চিত্তরঞ্জন দাস। মহামান্য নামে কে পরিচিত ছিলেন? সঠিক উত্তর হচ্ছে মদনমোহন মালব্য। এই যে পণ্ডিত মদনমোহন মালব্য, 25শে ডিসেম্বর 1861-তে ওনার জন্ম, 12ই নভেম্বর 1946-এ মারা যান। ইনি একজন এডুকেশনিস্ট এবং সোশ্যাল রিফর্মার হিসেবে কিন্তু পরিচিত, পপুলারলি নোন অ্যাজ মহামান্য। তিনি কিন্তু বেনারস হিন্দু ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিলেন। বেনারস হিন্দু ইউনিভার্সিটি কিন্তু ইনি প্রতিষ্ঠা করেছিলেন। দ্য লিডার নামক একটা নিউজ পেপার, যেটা এলাহাবাদ থেকে বেরোতো, সেটিরও কিন্তু ইনি সম্পাদনা করতেন বা ইনি ফাউন্ডেড ছিলেন। ওনাকে 2014 সালে ভারতরত্ন অ্যাওয়ার্ড দেওয়া হয়, পোস্টহুমাস মানে হচ্ছে মরণোত্তরকালীন তিনি ভারতরত্ন পান 2014-তে। সূর্যের শক্তির উৎস কি? 4টে অপশন আছে, নিউক্লিয় জারণ, নিউক্লিয় বিজারণ নাকি নিউক্লিয় সংযোজন নাকি নিউক্লিয় বিয়োজন। সঠিক উত্তর হচ্ছে নিউক্লিয় সংযোজন। সূর্যের বা নিউক্লিয়ার ফিউশন, সূর্যের শক্তির যে উৎস সেটা হচ্ছে নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার সাহায্যেই সূর্যের এই শক্তির উৎস। মিনামাটা রোগ কি দূষণের জন্য হয়? বিভিন্ন এগুলো কিন্তু সায়েন্সের থেকে আসা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কোনো ধরনের এক্সামে কিন্তু এই প্রশ্ন তোমরা এখান থেকে পেতে পারো। মিনামাটা রোগ কি দূষণের জন্য হয়? 4টে অপশন আছে, পারদ, আর্সেনিক, সীসা নাকি ক্রোমিয়াম। সঠিক উত্তর দেখো পারদ। এই দেখো, ভলক্যানো বা কোল প্ল্যান্ট, বিভিন্ন ইন্ডাস্ট্রি সেক্টর থেকে যেই সব এই যে দূষিত গ্যাস, যেখানে মার্কারি থাকে, পারদ থাকে, সেটা মিথাইল মার্কিউরি নামে বাষ্পীভূত হয়ে বৃষ্টির জলের সাথে এই সমুদ্রে আসে, বা কোনোভাবে যদি সমুদ্রের ড্রেনে আসে, সমুদ্রে আসে, সেখান থেকে এই ফুড চেইনের মাধ্যমে, দেখো মাছ এইটাকে গ্রহণ করে মার্কিউরিটাকে, সেই ফুড চেইনের মাছকে আমরা যখন মানুষ যখন গ্রহণ করবে, তখনই কিন্তু এই পারদ মানুষের শরীরে পৌঁছে যাবে। তখন এই মিনামাটা রোগের কিন্তু সৃষ্টি হবে। মিনামাটা রোগ পারদের জন্য বা মার্কারি দূষণের জন্য কিন্তু এই মিনামাটা রোগ হয়ে থাকে। মনে থাকবে? পরের প্রশ্ন দেখো, ওয়াটার গ্যাসের উপাদান কি? প্রত্যেকটা প্রশ্ন সায়েন্স থেকে নেওয়া হয়েছে, সায়েন্সের বিভিন্ন জিকে সেট থেকে। এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো ধরনের কিন্তু এক্সামে কিন্তু আসবে। বেশিরভাগ ক্ষেত্রে সায়েন্সের কোশ্চেন কিন্তু রেলওয়ে এক্সামগুলোতে তোমরা পেয়ে যাবে। 4টে অপশন আছে, কার্বন মনোক্সাইড,
ও নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড ও নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড ও হাইড্রোজেন, কার্বন মনোঅক্সাইড ও হাইড্রোজেন। পরীক্ষা হলে কিন্তু তোমরা হড়বড়ি করবে না, একদম তাড়াহুড়ো করবে না। অপশানগুলো কিন্তু খুবই ক্লোজ। একটু দেখে উত্তরগুলো করবে। ভালো করে দেখো, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড দিয়ে এমনভাবে অপশানগুলো দেওয়া হয়েছে যাতে তোমরা ভুলটা করে আসো। সঠিক উত্তর লিখব। সঠিক উত্তর হলো কার্বন মনোঅক্সাইড ও হাইড্রোজেন। দেখো CO প্লাস H2O, এই যে কার্বন মনোঅক্সাইড এবং হাইড্রোজেন, এইটা এরা মিশিয়ে ওয়াটার গ্যাস কিন্তু তৈরি করে। এরা হচ্ছে ওয়াটার গ্যাসের উপাদান কার্বন মনোঅক্সাইড ও হাইড্রোজেন। পরের প্রশ্ন দেখো, টিভি রিমোট কন্ট্রোলে ব্যবহৃত হয় কোন রশ্মি? ইনফ্রারেড, নাকি রেডিও, নাকি দৃশ্যমান আলোক রশ্মি, নাকি অতিবেগুনি রশ্মি? অপশান দেখেই বোঝা যাচ্ছে, দেখো অতিবেগুনি রশ্মি তো হবেই না, কারণ এটা সূর্যের রশ্মি, যেটা শরীরের পক্ষে ক্ষতিকারক, আমাদের স্কিনের ক্যান্সার বা অনেক ধরনের স্কিন রোগের জন্য কিন্তু এই অতিবেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রে দায়ী। এবার বাকি ৩ টে অপশানের মধ্যে তোমাকে সঠিক উত্তর বেছে নিতে হবে। টিভির রিমোট কন্ট্রোল ব্যবহৃত হয় যে রশ্মি, সেটি হচ্ছে ইনফ্রারেড ফ্রিকোয়েন্সি। পরের প্রশ্ন দেখো, আজকের ক্লাসের শেষ প্রশ্ন, এসি তড়িৎকে ডিসি তড়িতে রূপান্তরিত করে কে? মানে এসি কারেন্টকে ডিসি কারেন্টে কনভার্ট করছে কে, বা কি কনভার্ট করছে? ট্রান্সফরমার, নাকি রেকটিফায়ার, নাকি মোটর, নাকি ডায়নামো? ৪ টে অপশন ছিল। এসিকে ডিসিতে কনভার্ট করে হচ্ছে রেকটিফায়ার। রেকটিফায়ার ডিভাইসটা কিন্তু এসি কারেন্টকে ডিসি কারেন্টে রূপান্তরিত করে। রেকটিফায়ার আবার ৩ রকমের হয়: হাফ ওয়েভ রেকটিফায়ার, ফুল ওয়েভ রেকটিফায়ার, ব্রিজ রেকটিফায়ার। ঠিক আছে, এই ছিল আজকের জিকে সেটের ১৫টা গুরুত্বপূর্ণ কোশ্চেন। কিছুটা জিওগ্রাফি থেকে আর বেশিরভাগটা সায়েন্স থেকে পেয়েছো। নেক্সট যে সেটটা আসবে সেটার জন্য তোমরা প্রস্তুত থাকো। নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের জন্য টাটা। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবে। চলো দেখা হচ্ছে পরের ক্লাসে। বাই বাই।